আপাতশান্ত জলপাইগুড়ির ভোটের মধ্যেই হুলস্থুল কাণ্ড শিলিগুড়িতে। দেখুন। পাশের জেলা কোচবিহারের তুলনায় অশান্তির মাত্রা অনেক কম জলপাইগুড়িতে, কিন্তু শুক্রবার আপাতশান্ত জলপাইগুড়ির ভোটের ব্যতিক্রম হয়ে থাকলো শিলিগুড়ি। সেখানে ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়কে ঘিরে তুলকালাম পরিস্থিতি তৈরি হলো। চলল বিজেপি তৃণমূল তরজা। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অন্তর্গত একাধিক এলাকা শিলিগুড়ি পুরসভার মধ্যে পড়ে। এদিন সেখানে গিয়ে পুলিশে বাধার মুখে পড়েন শিখা। জানা গিয়েছে সকাল থেকে দলীয় কর্মীদের নিয়ে ঘুরছিলেন ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপি বিধায়ক। অভিযোগ, শিলিগুড়ি পুরসভার 33 নম্বর ওয়ার্ডের একটি বুথের সামনে তাকে বাধা দেয় পুলিশ। এই ওয়ার্ডের কাউন্সিলর মেয়র গৌতম দেব। বাধা পেয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি বিধায়ক। এসিপি আমাকে বলছেন যে আপনি আপনার বুথ ছাড়া অন্য কোথাও যেতে পারবেন না। এটা কোন আইন আছে বিধায়ক তার বুথ ছাড়া অন্য কোনো জায়গায় যেতে পারবেন না? আমাকে নাকি বুথের মধ্যে বন্দি থাকতে হবে? এটা তো সম্ভব না, এটা তো হয় না। তো এইটা করা হয়নি বলে উনি এখানে এসে আমাকে ক্ষমতা থাকলে গ্রেপ্তার করুক না। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিলিগুড়ির মেয়রের বিরুদ্ধে তোপ দাগেন শিখা। পুলিশের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগও করেন তিনি। আমাকে ধরে এমন ভাবে টেনেছে, মানে মহিলা পুলিশ শুধু না, ছেলে পুলিশরা শুদ্ধ এমন ভাবে টেনেছে, আমার যথেষ্ট আমার এটা শ্লীলতাহানির ব্যাপার হয়ে গেছে। এই পশ্চিমবঙ্গের পুলিশ জঘন্য পুলিশ, মমতার এই উর্দি করা পুলিশ, লজ্জা থাকা উচিত। বিজেপি বিধায়কের বিরুদ্ধে পাল্টা অশান্তি পাকানোর অভিযোগ করেন মেয়র গৌতম দেব। 100 নম্বর বুথে গিয়ে সেখানে বুথের ভিতরে ঢুকে গিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে। 300 নম্বর বুথে গেছে, আরও অনেকগুলো জায়গাতে গেছে। প্রত্যেকটা আমরা বারে বারে বলছি এখান থেকে ওনাকে আটকে দিয়ে দিন, কোনো জায়গাতে এইভাবে করতে পারে না। উনি কোনো নিয়মও জানেন না, কোনো কিছুই জানেন না, একটা উন্মত্তর মতো আচরণ করেন। বরাবর উনি এই অসভ্যতা করেন। এগুলো বরদাস্ত করা যায় না ভোটের সময়। কমিশন সূত্রে খবর, শিখা চট্টোপাধ্যায়কে আটকানোর ঘটনায় রিটার্নিং অফিসারকে ফোন করেন নির্বাচন কমিশনের এক আধিকারিক। ঘটনার রিপোর্টও তলব করে কমিশন। নারায়ণ সিংহ রায়ের রিপোর্ট, জি 24 ঘন্টা। বিরতিতে যাওয়ার আগে চন্দনদার কাছে ছিলাম। চন্দনদা বলছি, দেখো, প্রধানমন্ত্রী সুকুমার রায়ের কবিতা বলেছেন তো আমার খুব মনে পড়ছে, আর যেখানে যাও না রে ভাই সপ্তসাগর পার, কাতুকুতু বুড়োর কাছে যেও না খবরদার। এই যদি হাতে খড়ি টিএমসির হাতে হয় কারুর, তাহলে তার যে এরকম ঘটনা হয়, 8 মাস আগের ঘটনা ভুলে যায়। এখন বলছেন মাননীয় রাজ্যপাল ওই পিস রুম উনি তো পঞ্চায়েত নির্বাচনের সময় করেছিলেন, এখন বলছেন ইটস এ হিস্ট্রি, ইতিহাস। সত্যি তো, পঞ্চায়েতে পশ্চিমবাংলার গ্রামে গ্রামে যেভাবে বিরোধী প্রার্থীদের মারা হয়েছিল, আক্রমণ করা হয়েছিল, 50টা প্রাণ গেছিল, এগুলো সব ইতিহাস হয়ে গেল। ফলে আমরা এখান থেকেই বুঝতে পারি কেন্দ্রীয় সরকারের কাছে যার খবর পাঠানোর কথা, যিনি প্রতিদিন পঞ্চায়েত নির্বাচনের সময় বলেছিলেন বাহিনী আসবে, এই হবে সেই হবে, তারপরেও তার কাছে এ রাজ্যের কোনো গুরুত্ব নেই এবং টিএমসি সঠিকভাবে সঠিক অভিষেকের কাছে আসি। অভিষেক, দেখো, মানে প্রথম কথা হচ্ছে আমাদের রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার আরিজ আফতাব অলরেডি বলে দিয়েছেন যে এটা শান্তিপূর্ণ ঘটনা ঘটেছে, মানে শান্তিপূর্ণ নির্বাচন। এবং আমার মনে হয় না যে আমার জবে থেকে মানে জ্ঞান হয়েছে আমি অন্য কোনো শব্দ বন্ধ শুনেছি, এটা প্রত্যেকবার হয়। কিন্তু আমি টিভির উল্টো দিকে থাকা সাধারণ সমর্থক, আমার দলের সমর্থকদের একটা কথা বলছি, বিশ্বাস করুন আপনারা হয়তো দেখতে পারেননি, আমরা কিন্তু ব্রেকের সময় এখানে বসে মুড়ি চপ খেয়েছি এবং সেখানে কোনো কংগ্রেস, তৃণমূল, বিজেপি ছিল না। আইপিএলে ববি হাকিম আর দিলীপ ঘোষ পাশাপাশি হাসি মুখে খেলা দেখে আপনার কিন্তু চোখটা যায়, আপনার গায়ে কিন্তু অস্ত্রটা ওঠে। বার খাবেন না। কেন বলছি? এই প্রশ্রয় এবং প্ররোচনাটা চলবে। এবং এখানে আনফর্চুনেটলি তোমরা বলছো একজন রাজ্যের মন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রী, মুখ্যমন্ত্রী আমার রাজ্যের সাংবিধানিক প্রধান, কেন্দ্রের প্রধানমন্ত্রী আমার দেশের সাংবিধানিক প্রধান, একজন কি বলছে? মাংস, মুরগি, মাটন, মোগল, দাঙ্গা। আরেকজন কি বলছেন? ঈদের মঞ্চ থেকে বলছেন যে আপনি আমাকে ভোট দিন। এগুলো প্রশ্রয় প্ররোচনা নয়। গত 2 দিন আগে রামনবমীতে আমরা দেখতে পেয়েছি মুর্শিদাবাদে কি ঘটেছে এবং আমরা কিন্তু বারবার এই ঘটনাগুলোকে আলটিমেটলি এন্ডোর্স করছি এবং এন্ডোর্স করছি 2জন সাংবিধানিক প্রধানের দ্বারা। কেউ এটা বলছে না, যে আলিপুরদুয়ার নিয়ে আলোচনা করছিলাম, জন বার্লার নিজস্ব নির্বাচনী প্রতিশ্রুতি ছিল দৈনিক ভাতা 250 টাকা থেকে 400 টাকা করবে, সেটা হয়নি। আমি একটু সম্বিতের কাছে আসবো। সম্বিতি, রাজ্যপালের সারাদিনের অ্যাক্টিভিটি এবং রাজ্যপাল এক্সপ্লেনও করলেন যে কেন পিস রুম এবং তার কি লক্ষ্য, সেটা তিনি এক্সপ্লেন করলেন। এবং খুব ইন্টারেস্টিং, তিনি একটা কথা বললেন যে কোনো পলিটিক্যাল পন তিনি হতে চান না। তুমি নিশ্চয়ই নোটিস করেছো এই কথাটা।
হ্যাঁ, এবং তার জন্যই নাকি তিনি তার এই যে কোচবিহারে যাওয়ার যে পরিকল্পনা ছিল সেটা বাতিল করেছেন। কিন্তু নির্বাচন কমিশনের অ্যাডভাইজারি সেরকমই ছিল যে আপনি যাবেন না, কারণ এটা পোল প্রসেস আপনি ইন্টারফেয়ার করবেন। তো এখন কি আমরা দেখছি যে রাষ্ট্রপতি তিনি তার রাষ্ট্রপতি ভবনে একটা ওয়ার রুম খুলে বসেছেন বা পিস রুম খুলে বসেছেন, তিনি সেখান থেকে মনিটর করছেন যে দেশের কোথায় কোথায় নির্বাচনে কি হচ্ছে না হচ্ছে সেটা দেখা এবং সেই অনুযায়ী ইলেকশন কমিশনকে জানানো এবং নালিশ করা। দেখুন, প্রত্যেকটা সাংবিধানিক পদের এক একটা মর্যাদা আছে, কিছু রীতিনীতি আছে। কনস্টিটিউশন অনুযায়ী তিনি হয়তো তিনি এই সরকারের এক্সিকিউটিভ নন, কিন্তু তিনি কনস্টিটিউশনাল হেড, কিন্তু তার মানে এই নয় যে তিনি রীতিনীতির ওপরে চলে যান। এখন কি রাষ্ট্রপতি বলছেন, রাষ্ট্রপতির দপ্তরের যেরকম বা রাষ্ট্রপতি ভবনের যে মূল্য বা রাষ্ট্রপতির যে মূল্য, সেই রকমই একজন গভর্নরের মূল্য রয়েছে। তিনি যদি সত্যিই চাইতেন যে এখানে নিরপেক্ষভাবে ভোট হোক, শান্তিপূর্ণভাবে ভোট হোক, তিনি এই প্রতিযোগিতায় নামতেন না যে তিনি কিভাবে প্যারালাল একটা অ্যাডমিনিস্ট্রেশন চালাতেন। তো এইটা তার উদ্দেশ্য যদি সত্যিই ভালো হতো বা সত্যি তিনি চাইতেন যে এখানে শান্তিপূর্ণভাবে ভোট হোক, তাহলে তিনি এইভাবে ইন্টারফেয়ার করতেন না কোনো পোল প্রসেসে। এবং তিনি মানুষের কাছে গিয়ে কি করবেন? তিনি নির্বাচিত প্রতিনিধি, তিনি একটা কনস্টিটিউশনাল পদে রয়েছেন, তার কিছু নির্দিষ্ট কাজ রয়েছে, কিছু রীতিনীতি রয়েছে। এই যে মানে এটা এই আলোচনার প্রসঙ্গ হয়তো নয়, কিন্তু তিনি যেভাবে এই উচ্চশিক্ষাকে, এই রাজ্যের উচ্চশিক্ষাকে ডিস্টার্ব করছেন, উচ্চশিক্ষার ব্যবস্থাকে ডিস্টার্ব করছেন, সেটা থেকেই বোঝা যায় তিনি মানে কি করতে এখানে এসেছেন। আমরা কতজন রাজ্যপালকে দেখছি এরকম করছেন, ঠিক যেখানে যেখানে বিরোধীরা, কেন্দ্রীয় শাসক দলের বিরোধীরা ক্ষমতায় রয়েছেন, সেই রাজ্যগুলোতে গিয়ে রাজ্যপালরা এই কাণ্ডগুলো ঘটাচ্ছেন। কোনো বিজেপি শাসিত রাজ্যে তো এটা করতে হচ্ছে না। আমি ধরেই নিলাম যে বাংলার পরিস্থিতি ঠিক নয়, যেটা হয়েছে সেটা অত্যন্ত লজ্জাজনক এবং সারা ভারতবর্ষের কাছে পশ্চিমবঙ্গবাসী হিসেবে মাথা নিচু হয়ে যায় এই ধরনের পোল ভায়োলেন্সের কথা যদি আমরা শুনি বা দেখি বা হচ্ছে সেটা দেখি এবং সেই নিয়ে আলোচনা যখন। কাজেই রাজ্যপালের কাজ করুন, তিনি সত্যি পলিটিক্যাল পন কেন হয়ে উঠছেন, তাকে কেন বলতে হচ্ছে যে আমি পলিটিক্যাল পন হতে চাই না, কেন ইলেকশন কমিশনকে বলতে হচ্ছে যে আপনি যাবেন না, এখানে কি করবেন? তার নিজেরই বোঝা উচিত যে ইলেকশন কমিশন এখন পুরো পোল প্রসেসটার দায়িত্বে এবং তিনি সবকিছু ইলেকশন কমিশনাররা সবকিছু পরিচালনা করবেন। এখানে না তো মুখ্যমন্ত্রীর কোনো ভূমিকা থাকবে, না তো রাজ্যপালেরও কোনো ভূমিকা থাকবে। একেবারে আমি আসবো সম্বিত তোমার কাছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছেন জলপাইগুড়ির বিজেপি প্রার্থী জয়ন্ত রায়। জয়ন্তদা, মৌপি আপনাকে স্বাগত জানাই জি 24 ঘন্টা স্টুডিও থেকে। জয়ন্তদা, ভোট কেমন হলো, কতটা কনফিডেন্ট আপনি? মোটামুটি ভালোই হয়েছে। সকাল থেকে বিভিন্ন জায়গায় গিয়েছিলাম, তাতে মনে হয়েছে যে ভোটটা দিতে পেরেছে আমাদের এখানকার মানুষ। আমরা এরই মধ্যে দেখলাম তৃণমূল কংগ্রেস প্রার্থী তিনিও যথেষ্ট আত্মবিশ্বাসী এবং তৃণমূল কংগ্রেস যথেষ্ট আত্মবিশ্বাসী হারানো জমি পুনরুদ্ধারের জন্য। জমি কি রাখতে পারবেন? কোনো সম্ভাবনা নেই, দিবাস্বপ্ন দেখছে। জয়ন্তদা, এরই মধ্যে আমরা দেখলাম যে ডাবগ্রাম ফুলবাড়িতে বেশ কিছুটা উত্তেজনা হলো এবং সেখানে বিধায়ক শিখা চট্টোপাধ্যায় তাকে বাধা দেওয়ার অভিযোগে একটা ধুন্ধুমার পরিস্থিতি হলো। পাল্টা অভিযোগ তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে যে তিনি বিভিন্ন জায়গায় ঘুরে প্রভাবিত করার চেষ্টা করছিলেন ভোট। দেখুন, আমি নিজে কিছুক্ষণ সময় আমি যখন ভিজিট করছিলাম সেই সময় শিখাদিকে দেখেছি, আমি সেখানে বিভিন্ন জায়গায় যেতে। এবং অ্যাকচুয়ালি তিনি যেটা করতে গেছেন, তিনি দেখতে গেছেন যে কি হচ্ছে, ওভারঅল সিচুয়েশন কি, এরকম দেখতে গেছেন, কারণ উনি ওই বিধানসভারই উনি বিধায়িকা। এবার যেটা খবর আসছিল এবং আমি নিজে চাক্ষুষ করলাম যে কিছু কিছু টিএমসি যারা আমি গুনছি বলবো, তারা কিন্তু মানুষকে প্রভাবিত করার চেষ্টা করছিল, ভোটকে প্রভাবিত করার চেষ্টা করছিল। জয়ন্তদা, আপনি প্রার্থী হওয়ার পর দলের সমস্ত মানুষ, দলের সমস্ত কর্মী, দলের সমস্ত নেতা তাদের সার্বিক সহযোগিতা পেয়েছেন? কারো কারো তো মনোমালিন্য ছিল। না, আমার ক্ষেত্রে কোনো মনোমালিন্য ছিল না, একদম মনোমালিন্য ছিল না। যাদের কথা বলছেন, এমনিতেই আমাদের অতটা সেরকম বেশি কিছু ছিল না মনোমালিন্য। একটা সংসারে থাকতে গেলে কিছুটা তো হয়, সে তো জানেনি, একটা প্রতি পরিবারের মধ্যে হয়, ভাই বোনের মধ্যে হয়।
স্বামী স্ত্রীর মধ্যেও কখনো কখনো হয়। তো সেরকমই একটা পরিবারের মধ্যে সেরকমই কিছু ছিল, কিন্তু মারাত্মক কিছু ছিল না। এবং সত্যি কথা বলতে কি আমি সবার কোঅপারেশন পেয়েছি, না হলে ভোটটা এত মানে এরকম আমাদের কর্মীরা যেভাবে উৎসীমিত ভাবে কাজ করেছে তাতে আমার অন্তর্পক্ষে তাই মনে হয়েছে। জয়ন্তদা অনেক ধন্যবাদ। জয়ন্ত রায় আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি ছিলেন, আমাদের জানালেন যে তিনি যথেষ্ট আত্মবিশ্বাসী জয়ের ব্যাপারে। অভিষেক কিছু বলতে চাই, অভিষেক খুব সংক্ষেপে। দেখো, একটু আগে শিখা দেবী একটা কথা বলছিলেন, একটু আইনটা আমি জাস্ট সবার সুবিধার জন্য একটু বলে দিই। এক, ক্যান্ডিডেট এবং চিফ ইলেকশন এজেন্ট বাদ দিয়ে বুথে যাওয়ার অধিকার কারণ নেই। তার মানে এই নয় যে সেই বিধানসভা বা সেই লোকসভাতে আমি কোথাও মুভমেন্ট করতে পারবো না। আমি তোমায় একটু বিরত করছি অভিষেক, যে ছবি না দেখালেই নয়। একদিকে আলিপুরদুয়ারে সেখানে তৃণমূল কংগ্রেসের বিজয় মিছিল বেরিয়ে পড়েছে, অন্যদিকে যে নিশীথ প্রামাণিক একটু আগে বিজয় মিছিলের কনসেপ্টটা নিয়েই তিনি ব্যঙ্গ করলেন। নিশীথ প্রামাণিকের বাড়ির সামনে সেখানে বিজেপির বিজয় মিছিলও বেরিয়ে পড়েছে, সেই ছবি একটু দেখাবো। এই বঙ্গের রাজনীতিতে বিনোদনের কোনো শেষ নেই। এই বঙ্গের রাজনীতি সম্বিত আসছে, সাংবাদিকতা করতে গিয়ে অনেক নতুন নতুন জিনিস আমরা দেখি। গত পঞ্চায়েত নির্বাচনে ব্যালট নিয়ে সেই দৌড়, সেই যে স্প্রিন্ট, সেটাও আমরা দেখেছিলাম, যেটা আমরা জীবনে কোনোদিন ভুলতে পারবো না। এবারে অন্তত প্রথম দফার ভোটের দিন যে সব কিছুর একটা ইউনিক জিনিস থাকে না, আজকের ইউনিক জিনিস এটাই যে দুপক্ষের বিজয় মিছিল। কেয়া একটু আগে তুমি ব্যঙ্গ করছিলে, আমি তো আমার বলার আগে মৌপিয়া হাসছো কেন, এখানে চন্দনদা হাসছেন কেন, অভিষেক হাসছে কেন, সারা বাংলার মানুষ হাসছে। মানে বাচ্চা না হওয়ার আগে নাম রেখে দিল, এটা তো তাই। আরে যেটা দেখাচ্ছে সেটা নিশীথ প্রামাণিকের বাড়ির সামনে বিজেপির বিজয় মিছিল, না না জয় শ্রীরাম বলে। হ্যাঁ, না না না, এটা এক সেকেন্ড, এটা তো করেছে যেটা নিশীথ প্রামাণিক বলেন আজকে এদেরটা কাউন্টার করার জন্য। কিন্তু বিষয়টা হলো ভারতীয় জনতা পার্টিতে আমরা ওখানে জিতছি, তিনটে আসনে আমরা জিতছি, আমরা জানি। কিন্তু তৃণমূলের বিজয় মিছিল তিনটে জায়গায় করা শুধুমাত্র একটাই কারণে, মরাল আপলিফটমেন্ট। তারা জানে এই তিনটে কেন, উত্তরবঙ্গে 8-8 হবে ভারতীয় জনতা পার্টি, দক্ষিণবঙ্গে আসার আগে যাতে হতোদ্দাম না হয়ে পড়েন তৃণমূল কর্মী সমর্থকরা, তাই। আর আজকে যেটা করছে মানুষ দেখুন, এরা যখন তৃণমূল করছে, বিজেপি নিশীথ প্রামাণিকের বাড়িতে সামনে একটু তারা সেলিব্রেশন করতে পারবে না, অসুবিধাটা কোথায়? এরা তৃণমূল কি বলে দেখি, তৃণমূল পিছানো না, মানে আমি তো বলি আপনি আচরি ধর্ম, আমরা করলে তাতে কটাক্ষ বিদ্রুপ এ তো হয় না। মানে আমরা লক্ষ্মীর ভান্ডার দিলে সেটা হেতে আমাদের যদি মনে হয় করবো করবো। ইলেকশন কমিশনের আইনে ইলেকশন কমিশনে কোথায় বাধা আছে? বিজয় মিছিল হয় নাকি? ইলেকশনের রেজাল্ট বাধা আছে? ইলেকশনের রেজাল্ট না বিজয় মিছিল। তোমরা ক্যান্ডিডেটের লোক পাচ্ছ না, বিজয় মিছিলে এত লোক নেমে আসছে, ওই জন্য অন আ লাইটার নোট কৃষাণু, এটা যদি জাস্ট বছর 20-25 আগে যদি এটা আমরা দেখতাম, আমাদের ছাত্র জীবনে পরীক্ষা খুব খারাপ দিয়ে আসার পর এবং বাড়িতে এসে খারাপ হয়েছে এটা বলার পর রেজাল্ট বেরোনো পর্যন্ত যে মাসখানেক মাস দেড়েক সময়টা খুব খারাপ কাটতো। যদি এরকম একটা দাওয়াই জানতাম তাহলে পরীক্ষা কেন্দ্র থেকে এসে একটা বিজয় মিছিল করে ফেলতাম। ভালো স্টুডেন্ট, তারপর এক মাস ছুটিটা ভালোভাবে কাটিয়ে তারপর রেজাল্ট যা আসে। ভালো স্টুডেন্ট হলে করতেই পারে, যে জানে যে আমি ভালো নম্বর পাবো, ফার্স্ট হবো বা সেকেন্ড হবো কি 90% কিন্তু যেটা লুকিয়ে যাওয়া হচ্ছে মৌপিয়া, সেটা হচ্ছে আজকে দুপুর 12টার সময় বিজেপির শ্রমিক ভট্টাচার্যের প্রেস কনফারেন্স, সেখানে উনি বলেছিলেন যে আমাদের ক্যান্ডিডেটরা বিজয় মিছিল করার অনুমতি চাইছে। শ্রমিক ভট্টাচার্য কাদের মুখপাত্র?
শ্রমিক ভট্টাচার্য স্বীকার করেছিলেন যে শ্রমিক তাদের বিজেপির মুখপাত্র যা বলছেন বিজয় মিছিলের প্রস্তাব ছিল, তারা করেনি। তার কারণ হচ্ছে দিনের শেষে তারা অনুভব করেছে শ্রমিক তার কথায় অনুপ্রাণিত হয়েছে। একটা জিনিস মপিয়া, ব্যাপারটা হচ্ছে এরা দুজনেই একসাথে মিছিল যদি করতে পারে তাহলেই তো ঝামেলা নেই। আমার কাছে তারও প্রমাণ আছে। এই দেখুন, আপনি একটু ক্যামেরাটা ক্লোজ করুন। রামনবমীর দিন আপনার স্টুডিওতে ছিলাম। রামনবমীর দিন শঙ্কর ঘোষ, রাজু বিস্তার, পাপিয়া ঘোষ, আমাদের রবি ঘোষের মেয়ে, যাই হোক তার সে রাজনৈতিক পরিচয় তৃণমূল কংগ্রেসে করুন, একসঙ্গে মিছিল করছেন, একসঙ্গে মিছিল করছেন। ফলে অভ্যাসটাই হচ্ছে একসঙ্গে করার। আজকে আলাদা আলাদা করলেন, আসলে একসাথেই নিজেরা জিতেছে বাম এবং কংগ্রেসের ভয়, আর কিছু না। আপনারা একসঙ্গে রামনবমী মিছিল করেছেন তো? রামনবমী মিছিল একসঙ্গে করেছেন তো? শোনো না, রামনবমী মিছিল একসঙ্গে করেছেন তো? আগের দিন অভিষেক, এই তো দেখাচ্ছি আপনাকে দেখাচ্ছি তো আপনারা একসঙ্গে করেছেন কিনা রামনবমী মিছিল। ঠিক আছে, আমি ওকে মনে করিয়ে দিয়েছিলাম এই কলকাতা শহরে সজল ঘোষের দুর্গাপুজোতে সৌম্য আইচ গেছিল কিনা, সেই চিত্র আমরা দেখেছি, কিন্তু আমরা করিনি। আবার সুমন রায়চৌধুরীর কালী পুজোতে সেই সজল ঘোষের আবির্ভাব এক স্টেজে দাঁত বার করে সেটাও আমরা দেখেছি। তো সুতরাং এই যে রামনবমী নিয়ে এত কিছু করার পরে দুজনে একসঙ্গে মিলে রামনবমী মিছিল করছো, তোমার হাওড়ার প্রার্থী জয় শ্রীরাম সেই ছবিও আমি দেখেছি। সৌজন্য সমস্যাটা হচ্ছে যে আমার মনে হয় একটু গুলিয়ে ফেলা হচ্ছে। এক, দুর্গাপুজোর সময় বা কালী পুজোর সময় নির্বাচন কমিশনের 123(3) ধারাটা লাগু থাকে না। 123(3) ধারাটা লাগু থাকলে সেখানে তুমি কোনোদিন ধর্মের নিরিখে ভোট চাইতে পারো না। আমি ওদিকে যাচ্ছি না, ওটা অন্য জায়গায় আছে। ইংরেজিতে একটা কথা আছে বা মার্কেটিংয়ে, এটা বলে ডেমনস্ট্রেশন এফেক্ট। মানে ধরো আমি দেখবে আগেকার দিনে আসতো যে এই হেলথ ড্রিঙ্কে 23টা গুণ আছে, এই হেলথ ড্রিঙ্কে 32টা গুণ আছে। এই যে কম্প্যারিজন, আজকে দেখো বিজেপি এবং তৃণমূল ঠিক সেই জিনিসটা করছে। আমি কেন এটা বলছি, একটু আগেই আমি তোমাদের এখান থেকে বললাম না যে আপনাদের কিন্তু চোখটা ফুটো হয়, আপনাদের হাতটা কাটা যায়। আলটিমেটলি নেতারা কিন্তু চপ মুড়িটাই খায় বা এগ রোলটা খায়, আপনারা বার খাবেন না। আমি আবার বলছি, কেন বলছি এটাতে সমস্যাটা কোথায়, এই সম্পূর্ণ আলোচনার ভেতর আপনারা কিন্তু কেউ এই প্রশ্নটা করলেন না। আপনাদের যে তামাক শিল্পটা, একজন আরেকজনের হাতে তামাক খেয়ে যাচ্ছে, কিন্তু আপনাদের যে তামাক শিল্পটা সেখানে ন্যূনতম মজুরিটা কিন্তু আপনারা কেউ পান না। আপনারা কিন্তু এই প্রশ্নটা করছেন না যে গ্রেটার কোচবিহার নিয়ে অনন্ত মহারাজ এবং যারা তৃণমূলকে সমর্থন করছে সেই নেতাদের এই মুহূর্তের অবস্থানটা কি। আপনারা কিন্তু এই প্রশ্নটা করছেন না। জিটিএ দুর্নীতিতে যে অনিত থাপা, যে হচ্ছে গিয়ে তৃণমূলের ক্যান্ডিডেটের চিফ ইলেকশন এজেন্ট, সে অভিযুক্ত। আবার উল্টো দিকে দাঁড়িয়ে বিমল গুরুং, যিনি বিজেপিকে সাপোর্ট করছেন, তিনিও অভিযুক্ত। এই কথাগুলোকে বাদ দিয়ে কি হচ্ছে, একজন বাজি ফাটাচ্ছে, আপনি দেখাচ্ছেন আপনার ভাবের ঘরে চুরিটা হচ্ছে। হ্যাঁ, এবার বলে রাখি, অভিষেক আগেও বলল, সৌজন্যের কথা বলছিল। তো প্রথম কথা বলে রাখি, যেই ছবিটা ও দেখিয়েছে বা চন্দনদা দেখাবার চেষ্টা করেছিল, যারা সেই দিন রামনবমীর অনুষ্ঠানের আয়োজক ছিলেন, তারা আমাদেরকে ইনভাইট করেছে। তো আমাদের জেলা সভানেত্রী পাপিয়া ঘোষ সেখানে কাছে, তিনি কোনো ক্যান্ডিডেট নন। বিজেপির ক্যান্ডিডেট কেন এসছে, তাকে ইনভাইট করেছে করেনি, সেটা তারা জবাব দিতে পারবে। কিন্তু দিনের শেষে এই সৌজন্যের কথা যখন অভিষেক বলছে, তো সৌজন্যের কথাটা কি শুধুমাত্র এই তৃণমূল, বিজেপি বা অন্যদের জন্য ওদের রিজার্ভ করা আছে, নাকি অধীর বাবুকেও একটু সৌজন্য বলবেন? কিছুদিন আগে আমাদের একটা কর্মীকে পিটিয়েছেন, হ্যাঁ, উনার পছন্দ হয়নি বলে, আরও বিরোধী দলের কর্মীদেরকে উনি পিটিয়ে বেড়াচ্ছেন। হ্যাঁ, তো এই সৌজন্যটা কি কংগ্রেসের জন্য শুধুমাত্র তৃণমূলকে জ্ঞান দেবে বা বিরোধীদের জ্ঞান দেবের জন্য, না নিজেদের একটু আপনি আচরণ ধর্ম? একটু আগে যেরকম বিজেপি আমাদের বিজয় উল্লাস করাকে খুব কটাক্ষ করলো, তারপরে দেখো তারা নিজেরাই বিজয় উল্লাস করছে। তো সুতরাং এই যে আপনি নিজের দিকটা দেখলে একটু বেশি ভালো হয়। এবং সবের শেষে আমি সেটা অধীর বাবুকে বললে ভালো হয়, পেটোটা যায় না তো সাথে। আমি আবার বলছি, অধীর বাবুকে বলে জামা খুলে গেঞ্জি বার করে দেখিনি, কিন্তু আমি যেটা মনোজ টিগ্গা আর যিনি বিজেপির প্রার্থী জলপাইগুড়িতে, আমি দুজনের ক্ষেত্রে একটা জিনিস দেখলাম। মনোজ টিগ্গা নিজের হোম সেন্টারে, যেখানে 4টা বুথ,
4টা বুথেও বিজেপি এজেন্ট দিতে পারেনি, তার মধ্যে মনস্টিকার নিজের বুথটাও আছে। তো সেইখানে তারা যখন বুড়ি দাবি করতেই পারে না, তৃণমূলের কাছে আছে, আমার কাছে আমরা তো মৌপিয়ার কাছে আছে কিনা হতেই পারে যে বিজেপি প্রমাণ দেবে যে আমরা দিয়েছি, এই হলো এজেন্টের নাম, আমরা তো প্রকাশিত করেছি। বিজেপি তো আপনি আচারি ধর্ম একটু আগে দেখলাম বিজয়। আর দ্বিতীয় কথা হচ্ছে যে জয়ন্ত বাবু যিনি বিজেপির প্রার্থী, তাকে তো প্রচারের সময় মানুষের বিক্ষোভের মধ্যে পড়তে দেখেছি একাধিক জায়গাতে, যেরকম এখন সজল ঘোষ সব জায়গায় মানুষের সাথে ঝগড়া করছে, সেরকম এই জয়ন্ত রায় বিক্ষোভের মধ্যে পড়ছেন। যেখানেই যাচ্ছে বিক্ষোভ হয়ে থাকে, আমাদের এখানে কোনো বিক্ষোভ হয়নি। আপনাদের এই মুহূর্তে প্রথমবার প্রার্থী আপনাদের মুখপাত্র দেবাংশু, তো যেখানে তমলুকে যাচ্ছে সেখানে গো ব্যাক হচ্ছে তৃণমূলী করছে। কোথাও হয়নি, কোথাও হয়নি। আমি আপনাকে ভিডিও করে দেখিয়ে দিচ্ছি, আপনি কোথাও হয়নি বলে তো হবে না। আপনি তো বাহুবলী নন যে মেরা বাচ্চা মেরা শাসন। আমি আপনাকে প্রমাণ দিয়ে দেখিয়ে দিচ্ছি, আমি এক্ষুনি ভিডিওটা মুভি অ্যালাউ করলে আমি দেখিয়ে দিচ্ছি। ডক্টর ভিডিও, ও সব, ও বাবা, ভিডিও হলে ডক্টর, আপনাদের যেখানে যাবে সেটা ডক্টর। 3 বারের এমপি শতাব্দী রায়, তাকে ঘিরে বিক্ষোভ হচ্ছে বারে বারে। আরে ওটাও হয়নি, কোন ডক্টর ভিডিও? সব ডক্টর ভিডিও। খালি আমি আর চন্দনদার কাছে আসবো, ছোট্ট একটা বিরতি আমাকে তার আগে নিতেই হবে। আমি চন্দনদার কাছে ফিরবো। চন্দন, আপনি মনে রাখুন কি বলছি। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, দেখতে থাকুন আপনারা। আর এরই মধ্যে চোখে ডিসপোজাল স্কোয়াডের কর্মীদের বম ডিসপোজাল স্কোয়াডের অভিজ্ঞ কর্মীরা নির্দিষ্ট পোশাক ও গ্লাভস পরে নামেন বোমা উদ্ধারে। এরপর ব্ল্যাঙ্কেটে কাঠের গুঁড়ো বা বালি রেখে নির্দিষ্ট সরঞ্জাম দিয়ে বোমা তুলে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়। বিস্ফোরক নিষ্ক্রিয় করার জন্য খবর দেওয়া হয় বম স্কোয়াডে। অথচ কোচবিহারের দুটি ঘটনার ক্ষেত্রেই নির্দিষ্ট সুরক্ষা বিধি মানা তো দূরের কথা, তার ধারের কাছে যাননি পুলিশ কর্মীরা। প্রচণ্ড গরমে সামান্য ঘর্ষণে ঘটতে পারত মারাত্মক বিপদ। বিস্ফোরণ ঘটলে শার্পনেল ছিটকে পুলিশ কর্মী তো বটেই, বিপদের মুখে পড়তেন সাধারণ মানুষ, সাংবাদিকরাও। ইলেকশনের ব্যাপারে পুলিশ অফিসাররা সন্তুষ্ট অবস্থায় থাকে, চারদিকে ব্যস্ত অবস্থায় থাকে, কোনো ঝামেলা যেন না হয়, ল অ্যান্ড অর্ডার এইগুলো দেখতে হয়। এইগুলো দেখার জন্য হয়তো তারা ব্যস্ত ছিল বলে ডিসপোজাল স্কোয়াডকে সময় মতন ডাকতে পারেনি কিংবা হয়নি, কিন্তু ইট ইজ এ পার্ট অফ দ্য ফল্ট। নিয়ম হচ্ছে বোম ডিসপোজাল স্কোয়াডের মাধ্যমে বোমটা তোলা, এক্সপ্লোসিভ তোলা। কোনো ইনজুরি যদি কোনো অফিসারদের হয়ে যায় তাহলে খুব মুশকিলের অবস্থা আছে। জি24 ঘন্টায় খবর সম্প্রচারের পরই এ নিয়ে পদক্ষেপ করে রাজ্য পুলিশ। রাজ্য পুলিশের তরফে জানা গিয়েছে বিষয়টি তাদের নজরে এসেছে। এমন কাণ্ড যে অত্যন্ত বিপজ্জনক তাও বলা হয়েছে। এ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে জানানো হয়েছে পুলিশের তরফে। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা।
আমি সম্বিতের কাছে আসবো, কারণ সম্বিত এই ঝিটকার জঙ্গলের ঘটনা এবং সেই সময় ওখানে তুমিও কাজ করেছো, আমিও কাজ করেছি। সেই সময় আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে সামান্য একটা ভুলচুক যে কোনো কিছু অঘটন ঘটিয়ে দিতে পারতো। ঝিটকার জঙ্গলে সেটাই হয়েছিল। এর পরবর্তীকালে আমরা যেরকম যে চিত্র দেখালাম 2013-র ঘটনাও দেখালাম, এরপর আজকে যে ছবি দেখা গেল, বিশেষ করে এত বছর পর যে একদম প্রাগৈতিহাসিক যে পদ্ধতিতে বোমা নিষ্ক্রিয় করা হতো, আজকে দেখা গেল যে সেরকমই একটা কাজ চলছে এবং তার চারপাশে সংবাদ মাধ্যমের কর্মীরা, স্থানীয় মানুষ, একজন সিভিলিয়ান, তিনি জল ঢালছেন এবং কি আশ্চর্য, জল ঢালার পর ওই জলের বালতিতে আবার হাতটাও ধুয়ে নিলেন এই পুলিশ কর্মী। এটা ভয়ঙ্কর, এবং এই ছবিটা দেখার সময় ঝিটকার জঙ্গলের এই ঘটনাটার কথাই মনে পড়ছিল। এবং সেই সময় যে ঘটনাটা হয়েছিল, প্রায় 18 বছর হতে চললো, সেই সময় যে ঘটনাটা হয়েছিল সেখানে রাজ্য পুলিশের কর্তারা, কর্মী যারা ছিলেন, যারা এই কাজটি করেছিলেন, তাদের কাছে এই আইডিয়াটা ছিল না যে কিভাবে এই প্রেসার বমটা কাজ করে। তো প্রেসারটা কম হয়ে গেলে সেখান থেকে এই বিস্ফোরণ হয়, সেটা তাদের ধারণার মধ্যেই ছিল না। একদম নতুন এই ধরনের প্রযুক্তি ব্যবহার করে এইসব সময় মাওবাদীরা তারা এই ধরনের বোমা ব্যবহার করেছেন বা বিস্ফোরক ব্যবহার করেছেন। কিন্তু এইখানে যে ঘটনাটা ঘটছে, এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে যে একটা যে কোনো পুলিশ বাহিনী হোক বা যে কোনো এই ধরনের বাহিনী, তাদের একটা স্ট্যান্ডার্ড এসওপি থাকে। তো সেই এসওপি না মেনে হঠাৎ করে হাতে করে বোম তুলে নিয়ে এবং সেটাকে এরকম ভাবে ডিসপোজ অফ করা, হ্যাঁ ঠিকই যে জলের মধ্যে যদি এই ধরনের বোম রাখা হয় তাহলে সেটা নিষ্ক্রিয় হয়ে যায় ঠিকই, কিন্তু এই যে তুলছেন যখন, সেই সময় এটা যদি বিস্ফোরণ হতো তাহলে কি হতে পারতো, সেটাই আমরা আলোচনা করছি। এখন আরেকটা জিনিসও হতে পারে যে এই রাজ্যের পুলিশ তারা এই ধরনের বোমা উদ্ধার করাতে বা বোমা দেখাতে এতটাই হয়তো স্বাভাবিকতা রয়েছে যে তারা এটাকে খুব স্বাভাবিক কাজ বলেই মনে করছেন, যে এ তো হাতের খেল, বাঁ হাতের খেল টাইপের আর কি, তার জন্যই তারা এটা করছেন। কিন্তু এটা ভয়ঙ্কর একটা দৃশ্য আমরা দেখলাম, এবং রাজ্য পুলিশের উচিত যে এই নিয়ে ব্যবস্থা নেয়, এবং যারা এটা করছেন বা যারা এটা করতে পাঠিয়েছিলেন এই পুলিশ কর্মীদের, বা হয়তো কারো নির্দেশ না মেনেই হয়তো এই কাজ করেছেন পুলিশ কর্মীরা, অবিলম্বে ব্যবস্থা নেওয়া দরকার, এবং একটা স্ট্যান্ডার্ড প্রোটোকল যেটা আছে সেইটা মানা দরকার। সেইটা একেবারে মানে এই দৃশ্য দেখে রীতিমতো শিউরে উঠতে হয়েছে। শুধু নিজের জীবন বিপন্ন করেননি, আশপাশে যারা রয়েছেন সবার জীবন বিপন্ন করে এই কাজ, হয়তো তিনি কাজটা করছিলেন ওখানে সুরক্ষার স্বার্থে, কিন্তু যে পদ্ধতিতে তিনি যেটা করেছেন সেটা একদম হঠকারিতা, অবিমৃষ্যকারিতা। আমি একটু কৃষাণুর কাছে আসবো, যে সেই ভোটের দিন দেশের বিভিন্ন প্রান্তে ভোট হচ্ছে, ভোটের দিন বোমার যে কালচারটা, সেটাই রাজ্যে দেখতেই হবে না? না, প্রথম কথা এটা তদন্ত সাপেক্ষ, কিন্তু দ্বিতীয় কথা হচ্ছে যে পুলিশ তদন্ত সাপেক্ষ, বোমা যে ওখানে ছিল ওটা তদন্ত সাপেক্ষ না, সেটা তো প্রমাণ হবে ওটা বোমা ছিল না কি ছিল, হতেও পারে, সেটাও হতে পারে। বাইনারিকে যারা ট্রাইনারি করতে ব্যর্থ হয়েছে, কেন কি তারা ট্রাইনারিতে করতে গেলে তো নিজের ভোট নিজেকে দিতে হয়, যারা ভোট ট্রান্সফার করে বিজেপিকে, তো তাদের ক্ষেত্রে তো হতেই পারে অনেক কিছু। যাই হোক, আচ্ছা, তারপরে এখানে যেই মেন বিষয়টা হচ্ছে যে হ্যাঁ, এইটা সুরক্ষা ব্যবস্থা, মানে যে সেফগার্ডগুলো, সেইগুলো আমি মনে করি যে তাদের যার অধীনস্থ উনি কাজ করছেন, যে তার উপরের যে অফিসার আছে, তাদের এটা সুনিশ্চিত করা উচিত যে তাদের কর্মীরা যাতে যা যা বোম ডিসপোজেবল যা গাইডলাইন্স আছে, তাতে যাতে এই সেফগার্ডসগুলো যাতে নেওয়া হয় নিজের ক্ষেত্রেও এবং তার আশেপাশের যারা মানুষজন আছে তাদের। চন্দনদা, এটা বাম আমলের বোম? আমার মনে হচ্ছে যে কোনো ব্যাপারেই তো 34 বছর বলে, বোমাগুলো হয়তো 34 বছর আগে থেকে রাখা ছিল মাঠের মধ্যে, মাটি ফুঁড়ে উঠেছে আজকে। আচ্ছা, আপনি বিরতিতে যাওয়ার আগে কিছু বলতে চাইছেন? হ্যাঁ, বিরতিতে যাওয়ার আগে বলতে চাইছিলাম যে দেখুন কেন এরা দুজনে ঝগড়া দেখিয়ে মারামারি করবে না। 2019 সালে চা বাগানগুলো অধিগ্রহণ হবে ঠিক হয়েছিল, ভারতবর্ষের সরকারে তখন বিজেপি, তারাই বলেছিল সব চা বাগান অধিগ্রহণ করে নেবো, হয়েছে? হয়নি। ঠিক একই রকমভাবে চা শ্রমিকরা যে জায়গায় ছিল সেই জায়গায় থাকলো, তাদের মিনিমাম ওয়েজ বাড়লো না, এখনো চা বাগানের কুলি লাইনে জল নেই, এখনো সেখানে একটা অ্যাম্বুলেন্স পর্যন্ত নেই, এমপি আছে বিজেপির, এমএলএ আছে তৃণমূলের, এরম জায়গাতেও। ফলে সেই জন্যই এরা ঝগড়া করে ইস্যুটাকে খুব লাইটার করে মানুষের আসল সমস্যাগুলো থেকে দূরে নিচ্ছে। এবার এই বোমার ব্যাপারটা বলি, ভাদুয়ার ভানুর রাজ্যে
ভাদুয়া ভানুর রাজ্যে বোমা কুড়িয়ে কুড়িয়ে পুলিশের এত অভ্যাস হয়ে গেছে না, কোনো ব্যাপারই না, জল ভাত এরকম ধরছে রাখছে, ধরছে রাখছে। কিন্তু আমার পয়েন্টটা অন্য জায়গা, যে দেখুন আপনাদের দূরদর্শনের পর্দায় মানুষ যা দেখে, ছোট ছোট শিশুরা থেকে শুরু করে অনেক সাধারণ মানুষ এটাকে তো দেখে, তারা দেখে শেখে অনেক কিছু। পুলিশকে পোশাক পরা অবস্থায় যদি কেউ এইভাবে বোমা কুড়োতে দেখে, তারপরে ভবিষ্যতে গোটা রাজ্যে যেভাবে বোমার ফ্যাক্টরি তৈরি করেছে তৃণমূল কংগ্রেস বিভিন্ন জায়গায় এই নির্বাচনের পর পরে থাকবে অবশ্যভাবেই, কারণ অলরেডি ইতিমধ্যে বিভিন্ন গোটা মুর্শিদাবাদ জুড়ে বোমের রাজ্যে কারখানা তৈরি করেছে তৃণমূল কংগ্রেস। মানে এরপর শিশুরা, বাচ্চারা, কিশোররা তারা যদি এই একই রকম ভাবে বোমাকে ডিসপোজ করতে যায়, দুর্ঘটনা ঘটে, কারা দায়ী থাকবে? আমি আসবো এই মুহূর্তে। আমরা যেটা খবর পাচ্ছি যে শীতলকুচিতে সন্ধেবেলা এরকম ভাবে বোমা উদ্ধার হয়েছে এবং একই রকম ভাবে বোমাগুলিকে নিষ্ক্রিয় করার কাজ চলেছে। দেবজ্যোতি কাহালি আমাদের সঙ্গে রয়েছেন। দেবজ্যোতি, আমরা সেই ছবিও দেখতে পাচ্ছি। কৃষাণু দেখো বোমা এই মুহূর্তে ব্যাপক চলছে শীতলকুচি কলেজের সামনে, এবং তোমায় জানিয়ে রাখি যে ভোট শেষ হতেই না হতেই যেটা তৃণমূল অভিযোগ করছে যে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ব্যাপক বোমাবাজি করে এবং সেখানে কিন্তু 4টে বোমা ফাটানো হয় এবং তারপরে কিন্তু সেখান থেকে পুলিশ আরো বেশ কয়েকটি বোমা উদ্ধার করেছে এবং অ্যাডিশনাল এসপি তিনি কিন্তু সেই ঘটনাস্থলে যান, সেখান থেকে তিনিও কিন্তু বোমা উদ্ধার করেছেন। তবে ভোটের কিন্তু শেষ হতেই কিন্তু সন্ত্রাস শুরু কোচবিহারে এবং শীতলকুচি আমরা জানি দিদি এই মুহূর্তে কিন্তু ব্যাপক উত্তেজনা এলাকায় এবং সেখানে কিন্তু তৃণমূল বিজেপি সংঘর্ষ হচ্ছে এবং তৃণমূল যেটা দাবি করছে যে তৃণমূলের সেখানে কিন্তু কয়েকজন কর্মী সমর্থক তারা বাড়ি ফিরছিল, অপর দিক থেকে বিজেপি কর্মী সমর্থকরা সেখানে বোমা ফেলে এবং বিজেপি যেটা দাবি করছে অপরদিকে যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই কিন্তু এই ঘটনার সঙ্গে জড়িত। তবে অভিযোগ এবং পাল্টা অভিযোগ রয়েছে, ইতিমধ্যেই সেখানে পুলিশের কিন্তু একাধিক বাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছে। এলাকায় কিন্তু যেরকম বিজেপি রয়েছে, অপরদিকে কিন্তু তৃণমূলও রয়েছে এবং সেখানে কিন্তু ব্যাপক উত্তেজনা চলছে। এবং আরো তোমায় জানিয়ে রাখি যে ঠিক সন্ধ্যা 6টার সময় ভোট শেষ হওয়ার পরেই কিন্তু এই ঘটনা। তবে পুলিশ সেখান থেকে কয়েকটি বোমা উদ্ধার করেছে, পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং পুলিশ কিন্তু গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। মৌপিয়াদি। দেবজ্যোতি ধন্যবাদ। আমরা দেখলাম যে একই রকম ভাবে বোমা উদ্ধার, শুধু তাই না, সবচেয়ে এটা গুরুত্বপূর্ণ অভিষেক যেটা দেবজ্যোতি বললো যে ভোট পর্ব শেষ হয়েছে তারপরে বোমাবাজি চলছে। আচ্ছা, তুমি আমার একটা কথা বলো তো, খুব একটা আগের না, 2019 সালে তুমি ওখানে প্রোগ্রাম করতে গেছিলে এই জি 24 ঘন্টা নিয়ে, রবীন্দ্রনাথ ঘোষ ভার্সেস নিশীথ প্রামাণিক, যে এখন আমার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের অনুগামীদের ভেতর তোমার প্রোগ্রামে অস্ত্র বেরিয়েছিল, চেয়ার ছোড়াছুড়ি হয়েছিল। আমরা কিছু শিখেছি? আমি যেটা দিয়ে শুরু করেছিলাম, তুমি যদি পার্থে খেলতে যাও তোমাকে বাউন্সার ফেস করতে হবে, তুমি যদি চেন্নাইতে খেলতে যাও তোমার স্পিনিং ট্র্যাক খেলতে হবে, এবং এই যে আমি যে অভিজ্ঞানটা পড়ে আছি এর ভেতর এরা থাকবে। কিন্তু আমার আপত্তির জায়গাটা হচ্ছে এসডিএ এবং এসডিএম যে হচ্ছে আমার আরটিও মানে রিটার্নিং অফিসার, তারা করছেটা কি? সিআরপিএফ এবং সিআইএসএফ আমার স্মরণযোগ্যকালে এত কোম্পানি আধা সামরিক বাহিনী বাংলায় আসেনি, তারা করছেটা কি? তারা রুট মার্চ করছে। এখন তো এরিয়া ডমিনেশন হয়ে গেছে, এই শান্তি রাখবার দায়িত্ব তো আছে নাকি সিআরপিএফ সিআইএসএফরা শুধুমাত্র বিজেপির পেছনে ঘোরবার জন্য? এটাই প্রশ্ন যে কেন্দ্রীয় বাহিনী তো বিপুল সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী, কাশ্মীরের থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী পশ্চিমবঙ্গে। এটার উত্তর তো মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে দিয়েছেন মৌপিয়া, খানিকক্ষণ আগে আপনাদের চ্যানেলেই চালালেন। মমতা ব্যানার্জি একদম স্পষ্ট করে বলে দিয়েছেন যে কেন্দ্রীয় বাহিনীকে চালায় তো স্টেট পুলিশ, এটা সবাই জানে। কেন্দ্রীয় বাহিনী যেন ভিন রাজ্য থেকে আসে, অর্ধেকটা বললে তারপর উনি বলেছেন যে এক্ষেত্রে উনি বললেন এক্ষেত্রে তিনি অভিযোগ করলেন যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর নির্দেশে চালানো হচ্ছে। না না, সেটা আমি তো বলছি সাধারণত নিয়ম, সাংবাদিক তো তুমি তো জানো যে কেন্দ্রীয় বাহিনীর যে তাদের যে মুভমেন্ট সেটা গাইডেন্স থেকে শুরু করে পুরোটা চালনা করে রাজ্য পুলিশ। রাজ্য পুলিশের মাথার উপর কে রয়েছেন? রাজ্যের পুলিশ মন্ত্রী। পুলিশ মন্ত্রীর নির্দিষ্ট অভিযোগ যেটা করেছে, আমরা পাল্টা অভিযোগ করছি। পঞ্চায়েত ভোটের সময় শোনেননি কি বলেছেন? বিএসএফ এর সেই তদানীন্তন উচ্চপদস্থ আধিকারিক বলেছেন আমাদের মুভমেন্ট করতে দেওয়া হয়নি, বসিয়ে রাখা হয়েছিল। এই বেলাতেও তাই হয়েছে। 11 কোম্পানি ঢুকুক বা 1100 কোম্পানি ঢুকুক, রাজ্য পুলিশ ইচ্ছে করে কেন্দ্রীয় বাহিনীকে চালনা করে না। রাজ্য পুলিশকে ইচ্ছে করে কেন্দ্রীয় বাহিনীকে নিষ্ক্রিয় করে রাখা হয় যাতে তৃণমূলের এই গুন্ডাগুলো দাপাদাপি করতে পারে। সেটা পঞ্চায়েত ভোটে তো আমরা দেখেইছি নির্লজ্জতা। এইখানে চেষ্টা করা হয়েছে সেটা করার, তাও কেন্দ্রীয় বাহিনী মোটের উপর। আমি তো এটাই জানতে চাইছি যে এগুলো কে করছে? ভোটটা তো হচ্ছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের অধীনস্থ।
এখন তো রাজ্য নির্বাচন কমিশনের দিকে এগুলো করলে হবে না, তাদের চরিত্রটা পাল্টে যায়, তাদের এই চরিত্রটা পাল্টে যায়, এদের জিহুজুর এসডিও কে সরিয়ে দিক, এক্ষুনি ক্লোজ করুক এসডিও কে, এসপি কে ক্লোজ করুক, এসপিও কে ক্লোজ করুক, এসপি কে ক্লোজ করার একমাত্র ক্ষমতা হচ্ছে ইলেকশন কমিশনের আছে, এসপি কে ক্লোজ করুক এক্ষুনি, কম্পালসারি ওয়েটিং এ পাঠান, আপনারা তো রাজনৈতিক কম্পালসারি ওয়েটিং এ পাঠান। আরে আমরা তো কমপ্লেন করছি, আমাদের আরে আমরা তো কমপ্লেন করেছি, কমপ্লেন শোনে না, আমরা তো অরুণ গোবিলের বিরুদ্ধে কমপ্লেন করেছি, শোনে না তো, ইলেকশন কমিশন তো শোনে না আপনাদের কথা, ইলেকশন কমিশন তো আপনাদের কথা শোনে না, আমি বলছি আমি আপনাদের বিশ্বাস করি, ইলেকশন কমিশন তো আপনাদের কথা শোনে না, আপনারা করেছেন কমপ্লেন শুনবে, আর বহরমপুরে ব্যস্ত রয়েছে, রাজ্যের অন্যান্য জায়গায় আরে আরবে সবুজ দেখা যেতে পারে, বহরমপুরে হবে 4500 রাজ্য পুলিশ, শুধু কুচবিহার একটা বলছি, 4500 রাজ্য পুলিশ আর 112 কোম্পানি, আর বুথ হচ্ছে 2043টা, ভাগ করলে গত দাঁড়ায় জানেন গড়ে 7 জন করে কেন্দ্রীয় বাহিনী এক একটা। এক্স্যাক্টলি, আপনি বুঝুন, এইটা দেখার পরেও এই একই জিনিস কিন্তু রিপিট মডেল হচ্ছে, পঞ্চায়েতেও এই বাহিনী নিয়ে একই জিনিস হচ্ছে, বাহিনী আসে চিড়িয়াখানা ফিরে ভ্রমণ করতে আসছে বাহিনী, আমাদের গোলাগুলি পাওয়া যাচ্ছে, বাচ্চাগুলোর জীবন যেতে পারে, বাহিনী এখানে ঘুরছে, হাজারদুয়ারি ঘুরছিল, আমরা দেখেছিলাম, ভুলে যাওয়ার ইতিহাস, আমার তোমার ট্যাক্সের পয়সা why should we indulge this? ছাপা হচ্ছে না, ভেতরে পুলিশকে ঢুকিয়ে রাখা হচ্ছে, বাইরে কি হবে? একজন মহিলা কর্মী তার গালটা কেটে দেওয়া হলো, সেই ছবিটা এটা আরে সেটাই তো বলছি, আপনারা ইলেকশন কমিশনকে কেন ডেপুটেশন দিচ্ছেন? সরকারি দল, সরকারি দল আপনাদের, আপনারা সরকারি দল, এসপি কে ক্লোজ করুন, আমি তো বলছি এসপি কে ক্লোজ করতে, আমি আমরা দেখি যে এই রাজ্যে যখনই নির্বাচন আসবে শুরু হয়, প্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা শুরু হয়, এবারও তার ব্যতিক্রম হয়নি, যে কেন্দ্রীয় বাহিনী। কিন্তু আখেরে এই কেন্দ্রীয় বাহিনী তাদের মাঠে ময়দানে কতটা কার্যকরী ভূমিকায় দেখা যায়। ছোট্ট একটা বিরতির পর এ নিয়ে আলোচনায় ফিরছি, দেখতে থাকুন আপনার রায়। আমি সম্বিতের কাছে আসবো। সম্বিত, আমরা বিগত কতগুলো নির্বাচন যদি দেখি, নির্বাচনের ইস্যু নিয়ে তো আলোচনা কতটা হয় তার ঠিক নেই, সেটা সবসময় ব্যাকবেঞ্চে চলে যায়। মূলত যেটা প্রধান হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে কেন্দ্রীয় বাহিনী। ভোটের অনেক আগে থেকে, এবারও তার অন্যথা হয়নি, কিন্তু কার্যক্ষেত্রে ভোটের দিন কেন্দ্রীয় বাহিনীর কার্যকারিতা সেটা বারবার প্রশ্নের মুখে পড়ে। এক্স্যাক্টলি, সেটা খুব দুর্ভাগ্যের বিষয়। দেখুন, কেন্দ্রীয় বাহিনীর নিয়ে আলোচনা হয় এই কারণেই যে রাজ্য পুলিশের উপরে ভরসা থাকে না, রাজনৈতিক কিছু বিরোধী রাজনৈতিক দল যারা আছেন তাদের ভরসা থাকে না, কিছু ভোটারদেরও ভরসা থাকে না। তারা মনে করেন যে কেন্দ্রীয় বাহিনী নিরপেক্ষ হয়ে ভোট করে, কিন্তু এবং তাদের কিছু প্রোটোকলও রয়েছে যে তারা একটা প্রি ইন্ডাকশন হওয়া উচিত তাদের, যে তারা যে এলাকায় আসছেন, একটা ভিন্ন রাজ্য থেকে আসছেন, ভিন্ন সেটআপ থেকে আসছেন, তো সেখানে এসে তাদেরকে ব্রিফ করা যে এখানকার কালচার কিরকম, কাস্টম কিরকম আপনার রুট ম্যাপ তাদেরকে প্রোভাইড করা, এবং তাদের একটা সিকিউরিটি অডিট সবার আগে সেটা হওয়া দরকার যে আমার কোথায় ডিপ্লয়মেন্টটা হবে। তো এইসব কাজগুলো করার দায়িত্ব হচ্ছে পুলিশ অফিসারদের এবং অবশ্যই রাজ্য পুলিশের অফিসারদের। কিন্তু দুর্ভাগ্যজনক যেটা, সেটা হচ্ছে যে রাজ্য পুলিশের কর্তা ব্যক্তিরা হয়ে যান যে রাজ্যের শাসক দলের প্রতিনিধি, আর কেন্দ্রীয় বাহিনী এখন হয়ে গেছে কেন্দ্রীয় শাসক দলের প্রতিনিধি। তো এই অভিযোগের জায়গায় কেন পৌঁছতে হবে? রাজ্যের মুখ্যমন্ত্রীকে কেন বলতে হবে যে এখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন বা জুনিয়র প্রতিমন্ত্রী রয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রের প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী রয়েছেন, তার নির্দেশে কেন্দ্রীয় বাহিনী চলছে। এবং এর কথা ঠিকই যে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর আন্ডারে কেন্দ্রীয় বাহিনী আসে, কিন্তু কেন্দ্রীয় বাহিনী কেন একটা শাসক দলের প্রতিনিধি হয়ে উঠবে? কেন রাজ্য একটা শাসক দলের প্রতিনিধি হয়ে উঠবে? কেন নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে? কেন তাদের অদক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে? সেটা হচ্ছে সবচেয়ে বড় ভাবার জিনিস এই মুহূর্তে। কারণ পুরো নির্বাচনটা বারবার করে তাই রাজনৈতিক দলের প্রতিনিধিরা বলে থাকেন যে এটা পুরো নির্বাচনটা নির্বাচন কমিশনের আন্ডারে হওয়ার কথা, এবং নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে সেটা কন্ডাক্ট করবে, সেটাই এক্সপেক্টেড। এবং রাজ্য পুলিশ হোক বা কেন্দ্রীয় বাহিনী, তারা তো আলটিমেটলি মানুষের সুরক্ষার জন্য রয়েছেন, তারা তো আলটিমেটলি নির্বাচন প্রক্রিয়াটা যাতে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় সেটার দায়িত্বে রয়েছেন। কিন্তু তারা কেন কোনো পক্ষের হয়ে উঠবেন, এইটাই হচ্ছে আলোচনার বিষয়টা সেখানে হওয়া উচিত। যে নির্বাচন কমিশন নিরপেক্ষ নয় সে অভিযোগ বারবার উঠছে, কেন্দ্রীয় বাহিনী নিরপেক্ষ নয় সেটা আবার অভিযোগ উঠছে,
এবং রাজ্য পুলিশের ক্ষেত্রে তো এটা একেবারে খুব অভিযোগ সংক্ষেপে রয়েছে। আমি সবার কাছে আসবো। কেয়া, দেখুন, কেন্দ্রীয় বাহিনী নিরপেক্ষ বা নিরপেক্ষ নয় এটা নিয়ে তো কোনো প্রশ্নই উঠতে পারে না, কারণ কেন্দ্রীয় বাহিনী পুরোপুরি নির্ভরশীল হয় রাজ্যের উপরে, রাজ্যের প্রশাসনের উপরে। সেই রাজ্যের প্রশাসন তাদের যে এরিয়া ডমিনেশন বলুন, তাদের রুট মার্চ বলুন, গাইড করে। এবং সেই জায়গায় যদি রাজ্য পুলিশে তাদের সহায়তা না করেন বা তাদের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা না করেন, ইচ্ছাকৃতভাবে তাদেরকে কাজে না লাগান, তাহলে সে রাজ্য পুলিশের হয় ইচ্ছাকৃত বা তাদের ব্যর্থতা। দুই রাজীবের অতীত ইতিহাসে আমরা দেখেছি, রাজীব কুমার লাল ডায়েরি নিয়ে সিবিআই ভার্সেস কলকাতা পুলিশ মারামারি হচ্ছে। তারপরে রাজীব সিনহা কিছুতেই রাজ্য পুলিশ দিয়েই ভোট করবেন, কেন্দ্রীয় পুলিশ নেবেন না। আর এই তৃতীয় রাজীব, যিনি দেশের ইলেকশন কমিশনার, ফলে তার থেকে এক্সপেক্ট করবো অন্তত আগের দুই রাজীবের মতো যাতে না হয়, কিন্তু তাই ঘটছে। পুলিশ দেখাচ্ছে অন্য রুট, এরা ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায়, আর সাধারণ জনতা ভোট দিতে গেলে আক্রান্ত হচ্ছে। কৃষাণু, না, এখন এই যে পুলিশের কথা বলা হচ্ছে, যেটা লুকিয়ে যাওয়া হচ্ছে, যে আজকের দিনে সেই পুলিশকেও নিয়ন্ত্রণ করছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। আজকে আমরা দেখেছি রাজ্যের ডিজি থেকে জেলার এসপি থেকে থানার ওসি সব কিছু কেন্দ্রীয় নির্বাচন কমিশন নিজের ইচ্ছে মতো বদল করছে। আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন এনআইএ, সিবিআই, ইডি এদের যারা হর্তাকর্তা আছে তাদের কেন বদল করা হচ্ছে না। তো আমরা এখান থেকে তো পরিষ্কার যে নির্বাচন কমিশন এক পেশে একটা দিকে দেখছে, তারা বিজেপির যারা বন্ধু তাদেরকে সেম ভাবে রেখেছে, যারা বিরোধী শাসিত রাজ্য সেখানে তারা এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা আমাদের বিরুদ্ধে একাধিক রকম, আমরা তখন শাসন ব্যবস্থা ছিলাম, কিন্তু আমরা কোনোদিন তাদের স্যাংটিটিটাকে কম্প্রোমাইজ হতে দিইনি। আমি তোমাকে একটা এক্সাম্পল দিই। এই মুহূর্তে যখন আমি আলোচনা করছি, সুপ্রিম কোর্টে ইসিআই এর সঙ্গে একটা মামলা চলছে ভিভিপ্যাটের 50% যাতে কাউন্ট করা হয়। তুমি বলো একজন সাধারণ ভোটার হিসেবে এটা একটা লজিক্যাল এক্সপেকটেশন যে ভিভিপ্যাটটা মিলিয়ে দেখুন 50%, সেটাতে ইসিআই অপোজ করছে। যখন এই মানে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স দিয়ে আলটিমেটলি এটা প্রমাণ হয় যে ইসিআই এর সদিচ্ছার অভাব আছে। সদিচ্ছার অভাবের এই অভিযোগটা তোলবার মতো সামান্যতম সুযোগ আমি দেবো কেন? রাজ্য নির্বাচন কমিশন এই করতে করলে তো আমরা সবাই দলমতের বিশেষে বলতাম যে আপনি কি লোকাতে চাইছেন। সেম থিং কেন আমি ইসিআই কে বলবো না বলো, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে? হিয়ার লাইজ দ্য ডিফারেন্স। যে কথাটা সম্বিত বাবু বললেন যে আমরা ওরাতে ভাগ করে নিয়েছি, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এরা কিন্তু সেই স্বশাসিত সংস্থা। ভারত আর পাকিস্তানের পার্থক্য সম্বন্ধে টিএন সেশন বলছিল ওদের একটা ইসিআই নেই, আমাদের ইসিআই আছে, যে কারণে ইমরান খানকে জেল থেকে লড়তে হয়। আমরা কিন্তু করতে পারি না, কিন্তু দুর্ভাগ্যবশত এই সরকার সেটাকে কম্প্রোমাইজ করালো। খাঁচার তোতা পাখি বলেছিল, কিন্তু এক সেকেন্ড ভাই, শেষ করতে দাও না। সিবিআই কে বলেছিল, সুপ্রিম কোর্ট বলেছিলেন, তখন কংগ্রেসের জমানায়। তো এরা যে নিরপেক্ষতা নিয়ে যখন কথা বলে হাস্যকর হয়ে যায়। এবং এখন থেকে ইভিএম এর দোষ খোঁজা মানে আমরা বুঝতে পেরে গেছি যে ইসবার 400 পার হচ্ছে। এটা নিয়ে আমি বলছি এই মামলাটা 2017 এর মামলা, সেই মামলাটা এতদিন বাদে আসছে। সিবিআই সম্বন্ধে সমস্যাটা কি বলতো? বিজেপি হচ্ছে গজনী আমির খান, রেট্রোগেট অ্যামনেশিয়াকে বলে আগের কথা বলে শুনুন না, একজন সিট পাবেন কিনা সেটা নিয়ে আলোচনা করুন। সিবিআই চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, তারা বলছে সিবিআই ইডি আজকে যেভাবে কাজ করছে, আরে চন্দ্রচূড়ের কথা বলুন, চন্দ্রচূড় কংগ্রেস করে না, চন্দ্রচূড় সিজিআই আমার চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। প্রশ্ন কৃষাণুর কাছে। কৃষাণু, সিবিআই ইডি কে যে 3টি কেন্দ্রে আজকে ভোট গ্রহণ হয়েছে, সেই 3টি কেন্দ্র 2019-এ কিন্তু তোমাদের জন্য একেবারেই ভালো যায়নি, পারবে পুনরুদ্ধার করতে? জানি তো, ওই জন্য তো আমাদের ফোকাস ছিল নিরন্তর। গত 5 বছরে আমাদের নিরন্তর ফোকাস ছিল রাজ্য সরকারের কর্মসূচি থেকে আমাদের দলীয়ভাবে যে দলের যা প্রোগ্রাম সেইগুলো আমরা নিরন্তর নিয়ে গেছি। সেখানে গ্রাউন্ড স্তরে কাজ করা হয়েছে, ভুল ত্রুটি সেগুলোকে মেকওভার করা হয়েছে, এবং তার জন্য আমরা কনফিডেন্ট যে 3টেকেই আমরা রিকভার করব। আমাদের সময় একদম শেষ, সেখানেই শেষ করতে হবে। একটু পরেই আমরা ফিরবো দিনের সেরা বাছাই করা খবর নিয়ে। পেজ 1-এ দেখতে থাকুন জি 24 ঘন্টা।